এখানে একত্রিত হয়েছি আমাদের দাবি উত্থাপন করতে এবং আমাদের যে দাবি সেটা জানাতে। বন্ধুগণ, কোটা কেন এবং কোটা প্রশ্নে যখন আমি একটুখানি বলি তাহলে বলতে হবে যে পুরো বিশ্বে এবং কোনো অপরাধের যে দেশগুলো রয়েছে কোটা ব্যবস্থা যে কারণেই রাখাটা জরুরি মনে করে কোন একটা দেশে অনগ্রসর জাতিসত্তা বা পিছিয়ে পড়া জনগণ যখন থাকে তখন তাদেরকে মূলধারের সাথে নিয়ে আসবার জন্য কোন একটা সুযোগ সুবিধা বা কর্মসংস্থান গড়ে দেওয়ার মাধ্যমে মূলত কোটা পদ্ধতি চালু রাখা হয় প্রত্যেকটা দেশে। আমরা এ লক্ষ্যে আমরা যে সংখ্যালঘু জাতিসত্তা রয়েছে চাকমা, মারমা, ত্রিপুরা সহ অন্যান্য যারা 13 ভাষাভাষী জনগণ বাংলাদেশি রয়েছে এর জন্য 5% কোটা বরাদ্দ রয়েছে। আমরা যদি দেখি কোটা ব্যবস্থাটি সে 1972 সালে 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হলো 1972 সালে যখন দেশ স্বাধীন হলো শেখ মুজিবুর রহমান মনে করছে এখানে কোটা ব্যবস্থাটা রাখা দরকার, কারণ তখন দেশে একদমই পরিস্থিতি একদমই ভালো অবস্থায় ছিল না, এটা বলা যায়। তো সেই ক্ষেত্রে আমরা তখন থেকে দেখি কোটা ব্যবস্থাটা চালু হয়েছে এবং আমাদের যে সংখ্যালঘু জাতিসত্তা আমরা যারা রয়েছি আমাদের জন্য সে 85 সাল থেকে কোটা পদ্ধতি চালু করা হয়েছিল 5%, যেটা আমরা এখনো পর্যন্ত দেখছি 2024 সালে দাঁড়িয়ে। তো এখন 5% কোটার প্রশ্নে যখন 2018 সালে কোটা সংস্কার আন্দোলন হয়, এই আন্দোলনে যারা মুক্তিযোদ্ধা এই কোটায় যারা এখানে সুবিধা ভোগ করছে 30% কোটা, সেই 72 সাল থেকে 2018 দাঁড়িয়ে 30% অবস্থায় একই অবস্থায় রয়েছে। তো অবস্থায় এই প্রশ্নে যারা কোটা মুক্তিযুদ্ধ কোটার বিরোধী তারা এই লক্ষ্যে একটা পরিপত্র জারি করে আদালতে আমরা এটা দেখতে পাই। তো সেই ক্ষেত্রে দেখা যায় একই সাথে গোলমিল করে আমাদের যে 5% কোটা আমাদের যে অধিকার এই অধিকারকে তারা একই সাথে গোলমিল করছে। তো সেই দিক থেকে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আমাদের যে 5% কোটা আমাদের যে ন্যায্য অধিকার, তো এই 5% কোটা পুনর্বহাল রাখা হোক এবং সুষ্ঠুভাবে এটা কার্যকারিতা দেওয়া হোক। আমরা দেখছি আজকে 85 সাল থেকে 2024 সালে দাঁড়িয়ে আমরা প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী অর্থাৎ নবম থেকে 13তম গ্রেডে খুব নগণ্য সংখ্যক আমরা এখানে বিসিএস যে প্রতি বছর পরীক্ষা হয় যাদের মাধ্যমে আমরা দেখতে পাই। তো সেই দিক থেকে আমরা এটা আজকে যে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের একটাই দাবি, আমাদের যে 5% কোটা আগে থেকে বহাল রাখা হয়েছে এটা বাতিল না করে বরং হচ্ছে সুষ্ঠুভাবে কার্যকারিতা একটা ফলাফল দেওয়া হোক। তো বন্ধুগণ, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সবাই এখানে বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্কুল পড়ুয়া যারা আমরা শিক্ষার্থী তারা আমরা এখানে একত্রিত হয়েছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন কলেজ থেকে এখানে একত্রিত হয়েছেন ছাত্রছাত্রীরা। তো আমরা এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হেমা চাকমাকে। সবাইকে শুভেচ্ছা জানাই। আমরা সবাই জানি এখন আমাদের যে দেশের সর্বক্ষেত্রে যে আন্দোলনটা চলছে, কোটার যে আন্দোলনটা চলছে আমরা সবাই অবগত আছি এই বিষয়ে। তো আজকে আমাদের এই যে রাস্তায় দাঁড়ানো আমাদের যে ব্যাপারটা সবাই জানেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী যারা 13 ভাষাভাষী জনগোষ্ঠী যারা রয়েছে তাদের জন্য যে কোটার ব্যবস্থাটা চালু রয়েছে 2018 সাল পর্যন্ত, তাদেরকে যে 5% কোটার প্রচলন সেটা কিন্তু বহাল রাখার জন্য আমাদের আজকে রাস্তায় দাঁড়ানো। কোটার ব্যাপারে যদি আমি কথা বলতে চাই তাহলে আমাদেরকে দুইটা টাইম আমাদেরকে বুঝতে হবে, একটা হচ্ছে ইকুয়ালিটি আর একটা হচ্ছে ইকুইটি। এখন আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেই জায়গায় যদি আপনি সবাইকে মারতে যান তাহলে কিন্তু বিষয়টা
দেখতে পাই ঢাকা শহরের নটরডেমে পড়া স্টুডেন্ট কিংবা হলিক্রস কিংবা ভিকারুন্নেশ্বর পড়া একজন স্টুডেন্টের যেরকম মানসিক দক্ষতা কিংবা তার থিঙ্কিং যে অ্যাবিলিটিটা থাকে সেটা পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে যেখানে ইলেকট্রিসিটি নাই, যেখানে কোনো ভালো দক্ষ টিচার নাই, সেখানে তার চেতনাগত প্রক্রিয়াটা বা তার বিকাশের যে ব্যাপারটা সেটা কিন্তু ইকুয়ালিটি হবে না, সমানভাবে হবে না। এখন আপনি যদি ঢাকা শহরে বসে পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী একজন জাতিসত্তার কথা আমরা যদি বলি তাহলে কিন্তু দেখা যাবে যে এই ব্যাপারটাদের মধ্যে অনেক ধরনের তফাৎ রয়েছে। আমরা এই যে আন্দোলন করি, আমাদের যে কথা বলতে হয়, আমাদের পড়ালেখা করতে হয়, তাও কিন্তু আমাদের নিজেদের মাতৃভাষা নয়, এটা আমাদের দ্বিতীয় ভাষা। এখন আপনারা যে ভাষায় খুব সচ্ছলভাবে খুব স্বাবলম্বীভাবে কথা বলতে পারেন সেই ভাষায় কথা বলতে কিন্তু আমরা থতমত খেয়ে যাই। এখন সেই জায়গায় আপনারা কিভাবে মনে করেন যে আপনাদের যে ইন্টেলেকচুয়াল দক্ষতা বা সক্ষমতা সেটার সাথে আমাদের যে সক্ষমতা সেটা সমান হবে? আমি খুব স্ট্রংলি বিশ্বাস করি যে ঢাকা শহরের একটা স্টুডেন্টের যে মানসিক দক্ষতা বা তার যে ইন্টেলেকচুয়ালিটি সেটা কিন্তু প্রত্যন্ত অঞ্চলের যে একজন শিক্ষার্থী রয়েছে তার মধ্যে এটা কিন্তু সমান কখনো 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 হবে না। আমরা এই যে 2018 সালে যে প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছিল, এখন আমি চাই যে এই পুরো সারা দেশে যে উত্তাল কোটা নিয়ে আন্দোলন চলছে এই কোটার যে যৌক্তিক সংস্করণটা দাবি করতে, কারণ যাদের দরকার তাকে কিন্তু জিনিসটাকে দিতে হবে। কারণ এটা কিন্তু শুধু বাংলাদেশে না, বিশ্বের প্রতিটি জায়গায় প্রতিটি সেক্টরে কিন্তু এই ব্যাপারটাকে নিয়ে এই ব্যাপারটা প্রচলন আছে। আপনি যে কোনো উন্নত রাষ্ট্রে যাবেন না কেন সেখানেও কিন্তু দেখবেন কোটার মাধ্যমে কোনো না কোনো একটা বিষয় কিন্তু চালু রয়েছে। এখন আমি যদি স্টুডেন্টের কথা বলি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মেইন স্ট্রিমের শিক্ষার্থীরা আছে এবং যারা আমরা হিলফ্লেক্স থেকে বা সমতল থেকে যেসব অন্যান্য যে মূলধারার বাইরে যে জাতিসত্তাগুলো রয়েছে তাদের যে উপস্থিতি তা কিন্তু খুব একটা লক্ষণীয় দেখা যায় না। যেখানে ঢাকা ইউনিভার্সিটিতে প্রতি বছর যে পরিমাণ স্টুডেন্ট ভর্তি হয় সেখানে কিন্তু আমাদের যে নির্ধারিত যে 1% কোটা ব্যবস্থা আছে তাতেও কিন্তু আমাদের স্টুডেন্টরা ফুলফিল করতে পারে না। কারণ আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার সাথে যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু কোটা ব্যবস্থাটা যে আসবে সেই পর্যন্ত কিন্তু আসতে পারে না। কারণ হিলফ্লেক্সের যে ব্যবস্থাটা চালু রয়েছে দেখবেন ওখানে কিন্তু যারা শিক্ষকদেরকে যারা নিয়োগ করা হয় সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে দুর্নীতি হয় এবং যে শিক্ষার জন্য যে প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট গুলা, ধরেন আপনার যে শিক্ষার জন্য যে যাকেই বেশি দরকার, যে দক্ষ একজন শিক্ষককে দরকার, সেই দক্ষ শিক্ষক কিন্তু পার্বত্য চট্টগ্রামে নেই। এবং তারপরে যে যারা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে তাদের জন্য যে প্র্যাকটিক্যালের যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু সেখানে নেই। আমি একজন প্রত্যন্ত অঞ্চলে আমি বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছি, যেখানে আমার উচ্চতর গ্রেডে ক্লাস হয়েছিল মাত্র 2 থেকে 3টা 2 বছরে। এখন আপনি কিভাবে আমার সাথে একজন নটরডেমে কিংবা ভিকারুন্নেশ্বর কিংবা হলিক্রসে পড়াশোনা করা আমার একটা মেয়ের ইন্টেলেকচুয়ালিটি নিয়ে আপনি কথা বলবেন? তো আমি চাই আমাদের যে মেইন স্ট্রিমের বাইরে যে জাতিসত্তাগুলো রয়েছে তাদের যে 5% কোটা এটা অবশ্যই যৌক্তিক, এটা আমাদের বহাল রাখা চাই। কারণ আপনি আপনার দেশের মধ্যে আপনি যে সক্ষমতা আছেন, আপনার যে কম সক্ষমতা আছে তাকে বাদ দিয়ে আপনি যদি উল্লাস করেন তা কিন্তু হবে না। আপনি যদি মনে করেন যে সবাইকে এই কাতারে নিয়ে আসতে হবে তাহলে তাদেরকে সেই সুযোগটা দিতে হবে। আপনি যদি পুরো পার্বত্য চট্টগ্রামের দক্ষ শিক্ষক এবং যে প্রয়োজনীয় সরঞ্জামগুলো দেওয়া দরকার, যে পরিবেশটা দেওয়া দরকার সেই বিষয়গুলো যদি আপনি ইনশিওর করতে পারেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারেন যে কোটার দরকার নেই। কিন্তু আপনি আপনার যে শিক্ষার যে ব্যাপারগুলো কিংবা মেইন স্ট্রিমে আসার জন্য যে ব্যাপারগুলো আপনি হিলফ্লেক্সে এনশিওর করবেন না এবং কোটা ব্যবস্থাও যদি এই বহালটাও রাখবেন না, তাহলে আমরা যারা আছি তাহলে আমরা এখানে কি করতে এসেছি? রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন যে সিদ্ধান্তগুলো হয় সেই সিদ্ধান্তগুলোতে অংশগ্রহণ করার জন্য যে পলিসি লেভেলে যারা কাজ করেন সেই জায়গায় যদি আমরা থাকতে না পারি তাহলে আমাদের এখানে থাকার সার্থকতা কই? আমরা কিন্তু দেশের বাইরে না, দেশে থেকেই আমরা দেশের সর্বোচ্চ ভালোটা আমরাও চাই। কিন্তু এই দেশে থাকার জন্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেই সুযোগ সুবিধাগুলো আমাদেরও পাওয়ার যোগ্য, যেহেতু আমরা পাচ্ছি না। তাই আমি মনে করি আমাদের জন্য যে 5% কোটা এটা কিন্তু
আমাদেরকে রাখতে হবে। আপনারা যদি যান হিজড়েছে তাহলে বুঝতে পারবেন যেখানে খাবার খাওয়ার জন্য মানুষের যে প্রচেষ্টা বা সংগ্রাম, সেই সংগ্রামটা শিক্ষা ব্যবস্থার জন্য তো বিলাসিতা মনে করা যায়। যেখানে গ্রীষ্মকালে খাবার পানির জন্য আপনাকে 2 মাইল পাহাড়ের নিচে গিয়ে আপনাকে যেতে হচ্ছে, সেখানে আপনি এই শিক্ষার জন্য সেই মানুষটা কিভাবে বুঝবে যে তাকে যদি বিশেষ কোনো সুবিধা না দেওয়া হয় তাহলে কিভাবে সেই তার অধিকারটা কিভাবে পাবে। 2018 সালের পর থেকে যখন কোটা ব্যবস্থা বাতিল করা হয় তখন থেকে হাতে গোনা 2-4 জন মাত্র বিসিএস ক্যাডারে অংশগ্রহণ করতে পেরেছে বা সুপারিশকৃত হয়েছে। এখন এই যে 18 সাল থেকে আজকে 24 সাল পর্যন্ত এখনো পর্যন্ত আমাদের আগে যেরকম 5-6 জন হলেও আসতো, এখন যে মাত্র 1-2 জন আসছে, এটা কি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন না যে এখানে বৈষম্যের শিকার হচ্ছে? অবশ্যই এই বৈষম্য গুলো আমাদেরকে করতে হবে, বন্ধ করতে হবে। আমাদের যে যৌক্তিক 5% কোটা, এভাবে এটা অবশ্যই আমাদেরকে সংস্কার করতে হবে। আমাদের যা প্রাপ্য সেটাই দিতে হবে। শুধুমাত্র শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে না, শুধুমাত্র সরকারি চাকরির জন্য না, পড়াশোনার ক্ষেত্রে আমাদের যেরকম উচ্চশিক্ষার জন্য সব চাকরি গোষ্ঠী থেকে আমাদেরকে সব জায়গায় বিচরণ করতে হবে, ঠিক সেভাবে প্রতি কর্মক্ষেত্রে শুধুমাত্র চাকরির ক্ষেত্রে না, সব জায়গায় আমাদেরকে সমানভাবে দিতে হবে। আপনারা সবাই সমান অধিকারের কথা বলেন, কিন্তু দেখেন যখন আমাদের নিজেদের প্রাপ্য অধিকারের কথায় আমরা আসি তখন কেন আমরা নিজেদের অধিকার পাচ্ছি না? যখন সুবিধার কথা আসে তখন আমাদেরকে বলা হয় আমরা সুবিধাভোগী, কিন্তু আমরা যখন আমাদের অধিকারের কথা বলি তখন কিন্তু আমরা আমাদের অধিকারগুলো পাচ্ছি না। তাই আমি জোর দাবি জানাই, আমাদের যে 5% কোটা ব্যবস্থা চালু রয়েছে, ওই 5% কোটা আমাদের বহাল রাখা উচিত। এই গণসংস্কারটা আমাদের দরকার। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে আমাদের যেরকম বৈষম্য 18 সাল থেকে যে বৈষম্যটা এখনো আছে, সেই বৈষম্য থেকে পরিত্রাণের জন্য আমরা চাই এই 5% কোটা অবশ্যই আমাদের দরকার। তো আমি আর বিশেষ কিছু বলবো না। আমি চাই আমাদের এই প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 5% কোটা বহাল থাকুক, এবং আমরা যারা আছি আমাদের সবাইকে আমি আহ্বান করছি, আপনারা যে জায়গায় আছেন না কেন আপনাদের কিন্তু কথাটা বলতে হবে, কারণ এই অধিকারটা কিন্তু আমাদের। এখন আমরা যদি এই বিষয়ে কথা না বলি তাহলে কিন্তু এই বিষয়টা কিন্তু আসবে না। তো আমি সবার কাছে আহ্বান রাখতে চাই, যারা আছি আমরা মেইনস্ট্রিমের বাইরে যারা শিক্ষার্থী আছি কিংবা যারা বিভিন্ন জায়গায় আছি, তাদেরকে কিন্তু কথা বলতে হবে। আমাদের এই 5% কোটা কিন্তু আমাদেরকে রাখতে হবে, আমাদের বহাল রাখতে হবে। আমি আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ শিক্ষার্থী হেমা চাকমাকে। নিতান্ত একদম নিজেদের কথাই বলেছেন তিনি। বন্ধুগণ, আমরা এই যে গোটা সংস্কার যে আন্দোলন হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে মেধাকে প্রায়োরিটি দিয়ে যেটা বলতে চাচ্ছে, যেটা তারা হচ্ছে যেটা একটা যৌক্তিকতা দাঁড়াতে চাচ্ছে, সেটা যদি হচ্ছে বলি, এই যে বাংলাদেশের যে হচ্ছে সিস্টেম বা এখানে যে ব্যবস্থাটা রয়েছে, এখানে আমরা যেটা দেখতে পাই, মেধাটা কিভাবে আসলে আমরা অর্জন করি বা হচ্ছে আমরা কাকে মেধাবী হিসেবে চিহ্নিত করছি। এখানে দেখতে পাচ্ছি যারা আর্থিকভাবে সচ্ছল, যারা হচ্ছে যারা সুযোগ সুবিধাই পাচ্ছে, তারা হচ্ছে এখানে মেধাবী হচ্ছে এবং তাদেরকে মেধাবী হিসেবে চিহ্নিতকরণ করা হচ্ছে। তো সেক্ষেত্রে এই যে পার্বত্য চট্টগ্রামে যারা অপরাপর, যারা হচ্ছে সংখ্যালঘু, আমরা যারা জাতিসত্তা রয়েছি, এই ক্ষেত্রে আপনি যদি সমতলের যারা সুযোগ সুবিধায় ভরপুর করে যারা হচ্ছে গড়ে উঠতেছে, তাদের সাথে যদি আপনি তুলনা করে যদি মেধাটাকে আপনি প্রায়োরিটি দেন, তাহলে এখানে আমার মনে হয় কোনো যুক্তিকতাই বহন করবে না বলে আমি মনে করি। তো আপনি দেখেন এই যে পাহাড়ে একজন শিক্ষার্থী যখন যে পাঠদানের জন্য স্কুলে যায়, তাকে হচ্ছে 7 খাল 7 পাহাড় পেরিয়ে হচ্ছে স্কুলে পৌঁছতে হয়, এবং স্কুলে পৌঁছলে সে সঠিকভাবে পাঠদান পাচ্ছে কিনা, সেখানে তার শিক্ষক যিনি রয়েছেন সঠিকভাবে পাঠদান দিতে পারছে কিনা, এবং সেখানে সমতলে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় সেই সুযোগ সুবিধাগুলো সেখানে আছে কিনা, এবং সেই ইকুইপমেন্ট গুলো সেখানে আছে কিনা, এই বিষয়গুলো আসলে খেয়াল রাখার বিষয়। তো বন্ধুগণ, এই পর্যায়ে আবারও বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি নির্মল মার্মা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ সঞ্চালক দিদিকে। আজ প্রথম ও দ্বিতীয় সরকারি চাকরিতে যে আদিবাসীদের জাতিসত্তার জন্য 5% কোটা বহাল দাবিতে আজ আমরা দাঁড়িয়েছি টিএসসি প্রাঙ্গণে।
আপনারা অবশ্যই অবগত আছেন যে গত 5 জুন যে হাইকোর্ট থেকে চুক্তির প্রথা রায় দিল, সেখানে একটা বৈষম্যমূলক আমরা দেখতে পাই যে সেখানে দেখতে পাই আমরা শুধু মুক্তিযুদ্ধের জন্য 5% কোটা বহাল রাখা হয়েছে, অন্যান্য কোটার কিছু বহাল রাখেনি। তো আমরা বলতে চাই এই যে আদিবাসীদের যে কোটার যে সিস্টেমটা, এটা আমাদের অধিকার এবং একটা সাংবিধানিক অধিকার বলা যায়। আমাদের যে পাহাড়িয়া যারা পার্বত্য চট্টগ্রামে আছেন, তারা হচ্ছে যে একদমই হচ্ছে যে বলা যায় নিম্নবিত্ত সমাজে আছে এখনো, যারা হচ্ছে যে এখনো ঢাল আনতে পারতে পারে অবস্থা। আমাদের যে কোটা আগে বহাল ছিল 5%, সেটা 2018 সালে 11 এপ্রিলে সরকার বাতিল ঘোষণা করে এবং 6 বছরের পর যে 2024-এ আবার সেই রায় আমরা দেখতে পাই যে আদিবাসী কোটা বহাল রাখে নাই। তো সংবিধানের যে 29 অনুচ্ছেদে বলা আছে যে সরকারি চাকরিতে সমতার যে নিয়োগ লাভ, সেখানে হচ্ছে যে অনগ্রসর জাতিসত্তাদের প্রতিনিধিত্ব সুযোগ দিবে এবং বলা হলো যে সমানতার এগিয়ে যাওয়ার জন্য অনগ্রসর জনগোষ্ঠীকে বিশেষ সুযোগ থাকবে। কিন্তু দেখা যাচ্ছে যে আদিবাসীরা যে অঞ্চলেতে বাস করে, সেখানে হচ্ছে যে স্কুলে পৌঁছার জন্য তাকে 5-6 মাইল হেঁটে তার স্কুলে যেতে হয়। আর যেখানে ঢাকা শহর বা অন্যান্য শহরে যারা সাধারণ শিক্ষার্থী আছে, তারা হচ্ছে কি এসি গাড়িতে করে হচ্ছে যে সেই ক্লাসরুমে সহজেই উপস্থিত থাকতে পারে, ক্লাস করতে পারে। সেদিকে আমাদের কোর্টে থাকাতে খুবই হচ্ছে যে এই গুরুত্ব। আর আমরা সরকারের কাছে দাবি জানাই যে আমাদের যে 5% কোটা অবশ্যই বহাল রাখতে হবে, কারণ এটা আমাদের একটা অধিকার বলা যায়। এটা শুধু বাংলাদেশের না, পুরো বিশ্বের হচ্ছে যে এটা বরাদ্দ রয়েছে অনগ্রসর জাতিগোষ্ঠীদের জন্য। যে কোটার পরিচালনাকারী যে সচিব আছেন 2018 সালে বললেন শফিউল আলম যে আদিবাসীদের আসলে হচ্ছে কি কোটার আর দরকার নেই, ওরা যথেষ্ট হচ্ছে যে এগিয়ে যাচ্ছে, অগ্রসর হচ্ছে। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের অগ্রসরটা কোথায়? এখনো যে পাহাড়ের মধ্যে যে 591টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেখানে হচ্ছে যে এখনো 300-এরও অধিক বিদ্যালয় হচ্ছে যে প্রধান শিক্ষক নাই এবং একজন শিক্ষকের দ্বারা পুরো ক্লাস হচ্ছে এবং পুরো বিদ্যালয় পরিচালনা হচ্ছে। এই ক্ষেত্রে আমরা সুযোগ কোথায় পাচ্ছি? তো আমরা বলতে চাই যে আমাদের জন্য কি কোথা থাকাটা কি বাঞ্ছনীয় নয়, এবং যে আমাদের বাংলাদেশ সরকার 2000 যে টেকসই লক্ষ্যমাত্রা উন্নয়নের কথা বলে 2030-এর, সেখানে কি আমাদেরকে পিছনে ফেলে দেশকে এগিয়ে যেতে পারবে? এবং যে রূপকল্প 2041 স্মার্ট বাংলাদেশের কথা বলা হয়, সেখানে আমাদেরকে পিছিয়ে রেখে কি বাংলাদেশ এগিয়ে যেতে পারবে? তো আমাদেরকে সমান্তরে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই কোটার বিশেষ সুবিধা দিতে হবে। তো আমি সরকারের কাছে 5% কোটা বহলের সুর দাবি জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নীলাউ মার্মাকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন তিতুমির কলেজের শিক্ষার্থী লাশাতুই মার্মা। ধন্যবাদ রূপসী দিকে, সঞ্চালক রূপসী দিকে। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে বর্তমানে বাংলাদেশে কোটা বিষয় নিয়ে বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীরা। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা কিসের জন্য এখানে রাজু ভাস্করের সামনে দাঁড়িয়েছি। আমাদের একটাই দাবি, আমাদের 5% কোটা বহাল রাখতে হবে, কারণ আমরা 45টা অধিক আদিবাসী আছি। তার মধ্যে আমাদের মারমা, চাকমা, ত্রিপুরা শিক্ষাগত দিক দিয়ে একটু ভালো হলেও অন্যান্য জাতিরা অনেক ধরনের অনেকভাবে পিছিয়ে আছে। তাদেরকে আমাদের সমতায় আনতে হবে। সেক্ষেত্রে দেখা যায় 2021 এবং 2018 সাল থেকে সাল পর্যন্ত যে কোটার ব্যবস্থা ছিল, তার ক্ষেত্রে বিবেচনা করলে দেখা যায় সেখানে প্রায় 15 জনের অধিক আমাদের প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী কর্ম কমিশন অর্থাৎ বিশেষ ক্যাডার হয় এবং নন ক্যাডারও হয় অনেকে। সে বিষয়ে যদি
দিকটি যদি লক্ষ্য রাখি তাহলে আমাদের বর্তমানেও কোটার 5% কোটার ব্যবস্থা বহাল রাখা প্রয়োজন। কারণ আমাদের পার্বত্য অঞ্চল দিকে বিশেষভাবে নজর দিলে দেখা যায় সাজেক, লোগাং, লংরু আরও অন্যান্য প্রত্যন্ত অঞ্চল আছে, সেখানে দেখা যায় একের অধিক গ্রাম আছে, ওয়ার্ড আছে, কিন্তু একটা স্কুল নেই। সেখানে স্কুল থাকলেও দেখা যায় কোনো প্রকারে হচ্ছে শিক্ষক থাকলেও একের অধিক নেই, খুবই অল্প সংখ্যক শিক্ষক নিয়োগ দিয়ে হচ্ছে স্কুল পরিচালনা করা হয়। সেজন্য সেই নিয়মে শিক্ষকরা হচ্ছে তাদের শারীরিক এবং মানসিকভাবে সচ্ছল থাকলেও তারা ছাত্রছাত্রীদেরকে বিশেষ সুযোগ সুবিধাভাবে পড়াশোনায় মনোযোগী করতে পারে না। একটাই কারণ হচ্ছে সেখানকার দুর্ব্যবস্থা এবং বাংলাদেশের সরকার যেভাবে একের অধিক ব্যবস্থা নিচ্ছে, স্মার্ট, ডিজিটাল ইত্যাদি ইত্যাদি কার্যক্রম নিচ্ছে, সেগুলো আমরা লক্ষ্য করি। কিন্তু সরকারের কোনো প্রকারে আমাদের আদিবাসীদের জন্য অর্থাৎ ক্ষুদ্র নিয়োগীদের জন্য কোনো প্রকারে হচ্ছে বিশেষ বিশেষ সুবিধা থেকে বঞ্চিত করার জন্য বিশেষ নকশা শুরু করেছে। তাই আমি বিশেষভাবে বলতে চাই, আপনারা আমাদের সাথে একতা হয়ে সমতায়ভাবে আমাদের কোটা আন্দোলনের যুক্ত হয়ে আমাদের 5% কোটা বহাল রাখার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আপনাদেরকে একটাই আহ্বান করতে চাই, আপনারা আমাদের সাথে একতা হয়ে এই 5% কোটা সংযুক্ত রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ পৃথিবীর কলেজের শিক্ষার্থী লাসাত মারমাকে। বন্ধুগণ, কোটা সংস্কার যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনে আরেকটি কথা আমি বলতে চাই, যেটা হলো নারীদের জন্য যে 10% কোটা বরাদ্দ রাখা হয়েছে এই অবধি অনেকেই বলছে এই কোটাটা বাতিল করা দরকার। তবে আমি এটা মনে করি যে বাতিল করা দরকার, তবে এখানে যারা শহরাঞ্চলে যারা এখানে ঢাকা শহরে সুযোগ সুবিধা পেয়ে যারা পড়ালেখা করছে, নারী যারা রয়েছে তাদের ক্ষেত্রে এটা হয়তো বা না লাগতে পারে এই কোটাটা, কিন্তু যারা প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসছে যারা তো আসলে এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না। বিশেষ করে আমি যদি বলি, এই যে আমাদের সংখ্যালঘু জাতি সত্তাদের মধ্যে আমরা যারা নারী সমাজ যারা রয়েছে, নারী জনগণ যারা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা আমাদের কাছে নেই। যার কারণে আমি একই সাথে যে নারীদের 10% যে কোটা বাতিলের জন্য যেটা উত্থাপন করা হচ্ছে এটা সঠিকভাবে সার্ভে করা হোক, এবং বিশেষ করে সংখ্যালঘু নারী যারা জনগণ রয়েছে তাদের জন্য এই কোটাটা খুবই জরুরি বলে আমি মনে করি। তো বন্ধুগণ, অনেকক্ষণ ধরে আমরা সমাবেশে এখানে আছি, একদমই আমরা লাস্ট পর্যায়ে চলে এসেছি, আমরা বেশিক্ষণ আর থাকবো না। এ পর্যায়ে বক্তব্য রাখবেন শুভাশিস চাকমা, তেজগাঁও কলেজের মাস্টার শিক্ষার্থী, এবং তারই বক্তব্যের মাধ্যমে আমাদের আজকের সমাবেশ এখানে শেষ হবে। ধন্যবাদ। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিত সংখ্যালঘু জাতিসত্তাদের জন্য যে 5% কোটা ছিল, সেই কোটা 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে সেটা বাতিল করে দেওয়া হয়, সেই কোটা পুনর্গ্রহণের দাবিতে আজকে আমরা পার্বত্য চট্টগ্রামের 3টি জেলা থেকে যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এখানে ঢাকায় আমরা যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করতেছি, আমাদের উদ্যোগে যে আজকের সেই কোটা পুনর্গ্রহণের জন্য আমাদের আজকের যে সমাবেশ, সেই সমাবেশে আজকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া ছাত্র বন্ধুরা আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের সাংবাদিক ভাইরা আপনারা যারা মিডিয়া কভারেজ করার জন্য এখানে উপস্থিত হয়েছেন, এমনকি আমাদের আশেপাশে আমাদের বক্তব্য যারা শুনছেন, সকলকে আমি আমাদের যুব শিক্ষার্থী পরিবার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন এই যে লেভেল ফলোইং নামে একটা কথা আছে, লেভেল ফলোইং হচ্ছে এই যে আমরা যেখানে একটা জাতিগোষ্ঠী আমরা, আপনারা সবাই জানেন, এই যে আমরা যদি হিসাব করি, আমরা হচ্ছে সংখ্যালঘু জাতিসত্তার হিসেবে অনগ্রসর জাতিগোষ্ঠী আমরা রয়েছি। সেই অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য যে আমাদের যে 10% কোটা ছিল, অনেকটা পেতেছি
দরকার, তাদের দাবিটা ছিল সেরকম। কিন্তু এই যে প্রধানমন্ত্রী, উনি হচ্ছে তাদের একমাত্র বিনিময়ে সমস্ত কোটা হচ্ছে এক প্রকার নির্মাণ করে সমস্ত কোটা হচ্ছে বাতিল করে দিয়েছেন। এই যে আমরা জানি, আমরা আজকের এখানে সারা দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনের জন্য যারা হচ্ছে আন্দোলন করতেছে সেসব শিক্ষার্থী বন্ধুদের আমাদের পক্ষ থেকে আমি স্বাগত জানাই। কিন্তু এর মধ্য দিয়ে ওনাদেরকে ওনাদের দাবি আমি স্বাগত জানাচ্ছি এই কারণে যে সারা দেশের যে সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যারা যেখানে হচ্ছে আন্দোলন সংগঠিত হচ্ছে ওনাদের দাবির বিরুদ্ধে কিন্তু যে অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য তারা হচ্ছে আমাদের কথা বলতেছেন। কিন্তু আমরা মনে করি শুধুমাত্র সেই কথা যাদের ন্যূনতম শুধুমাত্র নামমাত্র যাতে সে কথা হচ্ছে সংবিধানে আবার নতুন করে পুনর্বহাল করানো হয়। যেহেতু আমরা জানি এখানে সমতলে আমাদের বাংলাদেশে 64টি জেলার মধ্যে এই যে আমাদের 3 জেলা, আমাদের পার্বত্য চট্টগ্রামের যে 3 জেলা, সেই 3 জেলা কিন্তু বাকি 61টি জেলার মতো হচ্ছে সমমান নয়। এই কারণে আমি বলছি এখানে যে আমাদের পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থা, এই যে আমরা কোন পরিবেশ থেকে বেরোচ্ছি, কোন পরিবেশ থেকে আজকে আমরা এখানে ঢাকার মতো একটি জায়গায় এই যে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা করতে যাচ্ছি সেটা অন্যত্র আমরা জানি। আজকে আপনারা বিভিন্ন সময় আমরা জানি, বিভিন্ন সময় আপনারা যখন যারা হচ্ছে সাজেদার নীলগিরি ঘুরতে যান, আপনারা যখন সাজেদ পর্যটন যখন ঘুরতে যান, আপনারা আমি তেমন মিথ্যা বলছি কিনা সেটা হচ্ছে আপনারা হচ্ছে বিবেচনায় রাখবেন। আপনারা যখন সাজেদে ঘুরতে যান, এই যে সাজেদের আপনারা ফেটে ঘাটে যেসব শিশুদের এই যে সকল ছুরি দিয়ে আছেন, সেই শিশুরা কিভাবে পড়ালেখা করছে সেটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এই যে আপনারা যদি দেখি আমরা একদম প্রান্তিক অঞ্চলের এখন যদি আমাদের এই যে 5% যে আমাদের কথা ছিল, সেই 5% কথা যদি আবার পুনর্বহাল না করা হয় তাহলে আমরা যেমন প্রান্তিক জনগোষ্ঠী থেকে আরো প্রান্তিক হয়ে যাব। তাই আমাদের দাবি হচ্ছে আমাদেরকে প্রান্তিক অবস্থা রেখে আমাদের শিক্ষা ব্যবস্থাকে এভাবে বেহাল দশায় রেখে কোনোদিন একটি দেশ কোনোদিন হচ্ছে সমানভাবে হচ্ছে এগিয়ে যাইতে পারে না। সুতরাং আমাদের দাবি হচ্ছে আমরা যেহেতু আমরা আমাদের দাবি নিয়ে আসতে এখানে দাঁড়াচ্ছি, আমাদের এখানে মুক্তিযুদ্ধের যে 30% কথা সেই দাবি নিয়ে হচ্ছে সমগ্র দাবি নিয়ে হচ্ছে আমাদের কথা বলতে হয়। আমরা জানি আজকের অনেকেই হয়তো ভাবতে পারে যারা আন্দোলন করতেছে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, কিন্তু আমি কিন্তু এটা মনে করি না। আমাদের বক্তব্য এই প্রশ্নটা আজকে কেন হচ্ছে আজকে প্রাসঙ্গিক। আপনারা জানেন এই যে 26,000 মুক্তিযোদ্ধার যে ভুয়া মুক্তিযোদ্ধা লিস্ট করা হয়েছে, তারা ভুয়া মুক্তিযোদ্ধার নাম দিয়ে যারা হচ্ছে সুরক্ষিতা নিচ্ছে, তাদের দাবি হচ্ছে আমি যতটুকু যেসব ছাত্রদের সাথে কথা বলেছি তাদের দাবি হচ্ছে সেটাই। আমরা মনে করি আজকের বাংলাদেশ স্বাধীনতার 53 বছর হয়েছিলেন, যারা হচ্ছে এই যে এটা খুবই লজ্জার বিষয়, আমাদের জন্য লজ্জার বিষয়। বিগত সময়ে যারা সরকার পরিচালনা করেছে, আমি ওনাদেরকে বলবো এটা হচ্ছে আমাদের সারাম ব্যর্থতা, এটা হচ্ছে বিগত সময়ে যারা সরকার পরিচালনা করছে তাদের হচ্ছে সারাম ব্যর্থতা। আমি ব্যর্থতা বলছি কারণ আমাদের স্বাধীনতার আজকে 53 বছরে এসে আমরা এখনো মুক্তিযুদ্ধের সাথে আমরা হচ্ছে গাজাত প্রকাশ করতে পারিনি, এটা খুবই লজ্জার বিষয়। আমি আহ্বান জানাবো যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা হচ্ছে সুবিধা না, আমাদের দাবি হচ্ছে এটাই। কিন্তু আমরা জানি এই যে আপনারা আজকের পত্রিকা দেখবেন, সেখানে হচ্ছে কি লেখা হচ্ছে যুগান্তরে একজন ভোটার তার 2 ছেলে সে হচ্ছে মুক্তিযোদ্ধা, কিন্তু হচ্ছে তার সার্টিফিকেটে হয়ে গেছে তার 7 ছেলের মধ্যে 5টি ছেলে হচ্ছে মুক্তিযোদ্ধার হচ্ছে সুবিধা নিয়ে হচ্ছে তারা সুবিধা ভোগ করছে, অর্থাৎ ওই বাকি যে 5 জন তারা হচ্ছে নকল ছেলে তার। এই হচ্ছে অবস্থা। আমরা বিগত সময়ে দেখেছি এখানে যারা মিডিয়া বাইরে বেড়াচ্ছেন, আপনাদের মিডিয়ার কল্যাণে এটা কিন্তু আমরা জানি আবার প্রাপ্ত মুক্তিযোদ্ধা পর্যন্ত এখন দেখতে পাওয়া যায়। আমাদের দাবিটা হচ্ছে যেখানে প্রকৃত মুক্তিযুদ্ধের সংখ্যা নির্ণয় করা হোক, যাতে হচ্ছে যারা প্রকৃত দেশপ্রেমে যারা দেশকে স্বাধীন করেছিল তারা যাতে প্রকৃত সুবিধা পায়। এখন এই যে আমরা আমাদের দাবি করতেছি এই কারণ যে যেমন তারা হচ্ছে এখন প্রতিবন্ধকতা, আপনারা এই যে যারা আন্দোলন করতেছে সেসব ভাইদেরকে আমি বলতে চাই, আপনাদের এই যে স্লোগানের মধ্যে দিয়ে মেয়েরা একটা কথা আপনারা বারবার স্লোগান দেন। আমি আমাদের প্লেকার্ড গুলিতে স্পষ্ট ভাষায় আমরা বলেছি যারা কোথা তারা কিন্তু দাঁড়ি না, এমন কিন্তু না। আপনারা সবাই জানেন এই যে যখন
করা হয় এই বিষয়গুলো। এমন না যে আমরা যারা মেধাবী আমরা যারা হচ্ছে কোটাধারী, আমরা যারা কোটাধারী এমন না যে আমরা মেধাবী, এমন না যে আমরা হচ্ছে মেধাবী না। সুতরাং আমাদের এই বিষয়গুলো সংস্কার করলে, কোটা সংস্কার করলে এই বিষয়গুলো হচ্ছে মাথায় রাখতে হবে। তা আমরা বারবার দাবি করতেছি আমাদের যে সংখ্যালঘু জাতি সত্তাদের জন্য যে 5% কোটা, আমরা প্রতিনিয়ত সবসময় আমরা বলে যাচ্ছি এই যে একটি দেশের জনগোষ্ঠীকে, একটি দেশের যে আমরা সারা দেশের সমতল বানান পাহাড়ি বানান, আমাদের যে 45টি অধিক আমরা যে সংখ্যালঘু জাতিগোষ্ঠী রয়েছি আমাদের জন্য 5% কোটা যে ছিল সেটা হচ্ছে বাতিল করে দেওয়া আছে। বরঞ্চ আমরা এই পর্যায়ে এসে আমি আমার দাবি জানাতে চাই, বরঞ্চ দেশ সমানতালে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার জন্য বরঞ্চ এই কোটা হচ্ছে আরো বৃদ্ধি করার জন্য আমি বরঞ্চ আমরা দাবি তুলতে পারি। এবং আজকের এই সমাবেশ থেকে বরঞ্চ আমি আরো দাবি জানাতে চাই, যাতে হচ্ছে বিগত সময়গুলোতে আমরা জানি এই যে যখন হচ্ছে 2018 সালে যখন হচ্ছে এই যে কোটা সিস্টেম বাতিল করে দেওয়া হয় আর তৃতীয় বিশেষ থেকে আমাদের প্রতি বছর যে সমস্ত আমাদের এবং সমতলে সংখ্যালঘু জাতিসত্তার ছাত্ররা প্রতি বছর আমরা 15 থেকে 20 জন আমাদের হচ্ছে বিষয় ভূমিকা হতে পারত, কিন্তু বিগত সময়গুলোতে আমরা দেখি গত বছর শুধুমাত্র একজনে হয়েছে। তার মানে এই না যে হচ্ছে যারা হচ্ছে আগে যারা বিসিএতে উত্তীর্ণ হলে যারা বিভিন্ন কেদারে হচ্ছে এখন চাকরিরত রয়েছেন এমন না যে তারা হচ্ছে মেধাবী ছিল না। স্পষ্ট কথা হয়েছে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বিগত দিনে আমরা দেখি কোটার যারা হচ্ছে আমরা পাহাড়িরা যারা কোটায় ভর্তি হয়, কিন্তু দিন শেষে দেখা যাবে যে আমাদের অনেক পাহাড়ি কিন্তু প্রথম শ্রেণী হচ্ছে প্রথম হয়ে এখানে হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তার মানে এটা কি প্রমাণ হয় না যে আমরা কোটার যদি সুযোগ পাই, এমনকি হচ্ছে এই কোটার যখন বিশ্ববিদ্যালয়ে আমরা কোটার ভর্তি হই সে সময় বিগত সময়ে আমার এক ভাই ছিল হচ্ছে প্রকট চাকমা, সে কিন্তু পানি ডিপার্টমেন্টের ছিল, প্রথম শ্রেণীর এই যে অনার্স এবং মাস্টার্সে প্রথম শ্রেণী প্রথম হয়েছিল। তো আমার এখন প্রশ্ন করতে চাই যারা মেধার জন্য এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল তারা কিন্তু যে প্রকট চাকমার সাথে পারে নাই, যে প্রকট চাকমা হচ্ছে কোটায় হচ্ছে ভর্তি হয়েছিল। অর্থাৎ এই যে আমি এই সমস্ত কথাগুলো বলতেছি এই কারণে যে আমরা আমাদের জন্য কোটা কেন প্রয়োজন পার্বত্য চট্টগ্রামে একজন এই যে কাগজের সরকারি কলেজের কথা বলেন, যেই সরকারি কলেজে যে পরিমাণ হচ্ছে শিক্ষক থাকার কথা সেই সরকারি কলেজে 4 ভাগের 1 ভাগও শিক্ষক নাই, বেশিরভাগ স্কুলে হচ্ছে আমাদের শিক্ষক নাই। শুধুমাত্র তারা কি করবে এই যে বিভিন্ন যে প্রান্তিক অঞ্চল যে দুর্গম অঞ্চলগুলো যেখানে হচ্ছে স্কুল প্রতিষ্ঠা করার কথা সরকার সেখানে স্কুল প্রতিষ্ঠা না করে বিভিন্ন ভাবে হচ্ছে আবার যারা হচ্ছে এই যে শিক্ষক যারা নিয়োগ দিচ্ছে এই যে জেলা পরিষদ আমরা বারবার দাবি করে যাচ্ছি আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে এখানে হচ্ছে যেখানে হচ্ছে টাকাদার শিক্ষাদার এখানে সারা দেশের সেই দুর্নীতির চিত্র আমরা যেমন দেখতে পাই তাদের হচ্ছে তার সাথে হচ্ছে দুর্নীতি চিত্র আমাদের পার্বত্য চট্টগ্রামে হচ্ছে সংগঠিত হচ্ছে। এই যে জেলা পরিষদ যে যাদেরকে হচ্ছে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে প্রাথমিক বিদ্যালয়গুলিতে তারা ন্যূনতম এই যে ক্লাস 4 করতে পারে না, ভালো মতো ইংরেজি পর্যন্ত তারা করতে পারে না, তাদেরকে তো শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। কেন নিয়োগ দেওয়া হচ্ছে? তাদের টাকা আছে, তাদের নামার জোর আছে, জেলা পরিষদের তারা জেলা পরিষদ চেয়ারম্যান জেলা পরিষদের সদস্যগুলো তাদের আত্মীয়, সেই কারণে হচ্ছে তারা চাকরি নিচ্ছে। তো আমরা বলতে চাই এই যে পার্বত্য চট্টগ্রামের যে বেহাল শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাকে আগে ঠিক করতে হবে। সেই শিক্ষা ব্যবস্থা পার্বত্য চট্টগ্রামের যে শিক্ষক সংকট যে শিক্ষার যে সংকট শিক্ষা সংগঠনের মধ্যে দিয়ে যে সংকটটা তৈরি হচ্ছিল সেই সংকট আগে নিরসন করতে হবে। সেই সংকট নিরসন করার পর আমরা বলেছিলাম এই যে আমাদের কলেজগুলিতে সেখানে 50টা পরিমাণ হচ্ছে শিক্ষক নিয়োগ দিতে হবে। সেই পার্বত্য চট্টগ্রামের বন্ধুর শিক্ষা ব্যবস্থাকে আবারও ব্যঙ্গে দিয়ে কোনোদিন হচ্ছে যে কোটার যে সীমাবদ্ধন সেটা হচ্ছে হতে পারে না। আমি মনে করি সেই পার্বত্য চট্টগ্রামের যেখানে হচ্ছে শিক্ষার যে কাঠামো শিক্ষার যে পরিবেশ সেই পরিবেশ আগে ঠিক না হবে কিন্তু এই যে কোনো যে কোটার যে সিস্টেম সেই সিস্টেম আমাদের জন্য অ্যাটলিস্ট আমাদের জন্য যে কোটার সিস্টেম সেটা হচ্ছে বাতিল করা চলবে না। তবে একটা দিক আমরা বলছি না যে সারা জীবন দরকারে হচ্ছে যুদ্ধ আমাদের কোটা সুবিধা আমাদের কোটা প্রয়োজন কোটার সুবিধা প্রয়োজন এটা কিন্তু আমি বলছি না। আমরা জানি বিভিন্ন দেশে ওই কথা সিরিয়াস চাই না, একসময় কথা হচ্ছে তুলে দেওয়া হয়। কেন তুলে দেওয়া হয়? যাদের যে কথা তারা যদি মেইন স্ট্রিম জনগোষ্ঠীর সাথে তৈরি পাল্লা দিয়ে সমানভাবে তারা যদি এগিয়ে আসতে পারে অর্থাৎ সমাপর্যায়ে না আসা পর্যন্ত সে কথা হচ্ছে বহাল থাকে। যখন সমাপর্যায়ে আসতে হবে যখন সমাপর্যায়ে আসবে সে সময় কোটা তুলে দেওয়া হয়।
চাচ্ছি। আমি আর বক্তব্য বাড়াতে চাচ্ছি না। আমি এই যে সর্বপদ বলতে চাই, আমাদের পাহাড় এবং সমতলে সংখ্যালঘু জাতি সত্তাদের জন্য যে 5% কোটা আগে বরাদ্দ ছিল, সেই 5% কোটা পুনর্বহাল করতে হবে। যদি পুনর্বহাল না করেন তাহলে আমরা ধরে নেব এখানে হচ্ছে বৈষম্য স্পষ্ট। যে বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, আমরা মনে করবো আপনারা যদি সেই কোটা সরকারের কাছে দাবি জানাতে চাইবো, আমি দাবি জানাচ্ছি আপনারা যদি সেই কোটা পুনর্বহাল না করেন, আমরা মনে করবো এই যে স্বাধীনতার যে গুরুত্ব, স্বাধীনতার আগে যে বৈষম্য ছিল, সেই বৈষম্যের বিরুদ্ধে যে এদেশের ছাত্র সমাজ, ছাত্রজীবী, নারী সমাজ, কৃষক, মেহনতি মানুষের মুখে দাঁড়িয়েছিল, আমি মনে করবো সেগুলো হচ্ছে সর্বপীড়িতা। তাই আমি সর্বদা চাবো আজকের এখানে আমরা যারা দাঁড়িয়েছি, আমাদের পক্ষ থেকে আমি আবারও জোর দাবি জানাতে চাই, আমাদের জন্য যে 5% কোটা বরাদ্দ ছিল, সে 5% কোটা যে 2018 সালে যেখানে সেই কোটাকে যে কোটা পদ্ধতি বাতিল করে দেওয়া হয়েছিল, সেই কোটা পদ্ধতি আমাদের জন্য যে 5% কোটা, সেই 5% কোটা পুনর্বহাল করতে হবে। আমি নতুবা আমরা যারা ছাত্র সমাজ আছি, আমরা আজকে এখানে কেন দাঁড়িয়েছি? আজকের সরকারের উচিত, যেখানে গণতান্ত্রিক সরকারের উচিত, এখানে হচ্ছে একটি দেশের যারা প্রান্তিক জনগোষ্ঠীকে আরো প্রান্তিকতার কাদের কিনারায় ফেলে দিয়ে কোন একটি দেশ সমৃদ্ধির সাথে এগিয়ে যাইতে পারে না। তাই একটি দেশের সমৃদ্ধিশালী করার জন্য, একটি দেশকে উন্নত করার জন্য আমাদের যে কোটা সিস্টেম, সেই কোটা পদ্ধতি নতুন করে পুনর্বহাল করা হোক। আমি এই দাবি জানিয়ে আমাদের আজকের যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে যে 5% কোটা, সেই 5% কোটার পুনর্বহালের জন্য আজকের যে আমাদের এখানে যে সমাবেশ, সেই সমাবেশে আমি আবারও আজকের এখানে যেসব ছাত্র বন্ধুরা আমরা যারা একত্র হয়েছি, আপনারা যারা এখানে আছেন, মিডিয়া ভাইরা এবং প্রবাসী, আমাদের আজকের